নমস্কার, জি 24 ঘন্টা আপনাদের স্বাগত। আমি শিলাদিত্য। শুরু করছি জনগণমন। আজ যে দুটি বিষয়ের দিকে আমরা নজর দেব, অর্থাৎ বি.আর. আম্বেদকর নিয়ে সংসদে অমিত শাহর মন্তব্য, আর সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে তোলপাড় জাতীয় রাজনীতি। ইতিমধ্যে এ নিয়ে পথে নেমেছে তৃণমূল কংগ্রেস, আজ তারা পথে নামে। আর অপর দিকে যেদিকে আমরা নজর রাখবো, বিজেপির অন্তর্দ্বন্দ্ব নিয়ে ইতিমধ্যেই নানান বক্তব্য উঠে আসছে। মিঠুন চক্রবর্তীর বক্তব্য উঠে এসেছে। অপরদিকে তথাগত রায় ইতিমধ্যে রাজ্য বিজেপির সভাপতি সম্পর্কে বক্তব্য রেখেছেন। এই দুটো বিষয় নিয়ে আমাদের অতিথিদের সঙ্গে আমরা আলোচনা করব, কিন্তু প্রথমেই আমরা যেদিকে নজর রাখবো, বি.আর. আম্বেদকর নিয়ে অমিত শাহর মন্তব্যে তোলপাড় দেশ, তারই সঙ্গে রাজ্যে পথে নেমেছে তৃণমূল। প্রথমেই সেদিকে নজর রাখবো। अभी एक फैशन हो गया है, आम्बेडकर 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 आम्बेडकर। इतना नाम अगर भगवान का लेते हैं तो 7 जन्मों तक स्वर्ग मिल जाता है। আম্বেদকর জি তো নিশ্চয়ই ভারতবর্ষের সংবিধানকে কটূক্ত করা, ভারতবর্ষের সংবিধানকে অপমান করা। তাহলে বিজেপির কাছে প্রশ্ন করতে চাই, যে মিনিস্টার ভারতবর্ষের সংবিধানকে কটূক্তি করে অপমান করেন, সে কিভাবে ক্যাবিনেটে থাকে? সংবিধান প্রণেতা বি.আর. আম্বেদকর সম্পর্কে সংসদে দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্য ঘিরে তোলপাড় দেশের রাজনীতি। আম্বেদকর সম্পর্কে শাহী মন্তব্যের বিরুদ্ধে সোচ্চার তৃণমূল কংগ্রেস। সংবিধান প্রণেতার অবমাননা তো বটেই, অমিত শাহ দলিতদের অপমান করেছেন বলেও সরব খাসফুল। আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে রাজ্যসভায় স্বাধিকার ভঙ্গের নোটিশ এনেছে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সোমবার আম্বেদকর ইস্যুতে পথে নামল রাজ্যের শাসক দল। উত্তর থেকে দক্ষিণ কলকাতার বিভিন্ন জায়গায় এদিন মিছিল করে তৃণমূল। জেলায় জেলায়ও পথে নামে তারা। চেতলায় দলের মিছিলে হাঁটেন পুর নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। বাসড্রোনিতে মিছিলে পা মেলান বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস। বিজেপি তো চিরকাল ভেদাভেদের রাজনীতিতে বিশ্বাস করে, তারা সবসময় ভেদাভেদ করেই আজকে তারা ক্ষমতায় টিকে থাকতে চায়। কিন্তু ভারতবর্ষ একটা অখণ্ড ভারতবর্ষ, ভারতবর্ষের কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য ভাগাভাগিকে শেখায় না, তাই তারা একদিন উচিত শিক্ষা পাবে। গিরিশ পার্কে মিছিলে হাঁটেন শিল্প বাণিজ্য মন্ত্রী শশী পাঁজা। দুঃসাহসটা দেখুন, তারা পার্লামেন্টে দাঁড়িয়ে ডক্টর বি.আর. আম্বেদকর সম্বন্ধে যখন এটা বলছেন, তার মানে একেবারেই নেতাকে তারা অ্যাটাক করছেন। কতটা বড় অপরাধ। বিরাটিতে অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, হাওড়ায় আর এক মন্ত্রী অরূপ রায় মিছিলে হাঁটেন। এছাড়াও কলকাতা পুরসভার প্রতিটি ওয়ার্ড, প্রতিটি পুরসভার সমস্ত ওয়ার্ড এবং জেলায় জেলায় ব্লকে ব্লকে মিছিল করে তৃণমূল। যারা রবীন্দ্রনাথ নজরুলের এই বাংলাকে অনুব্রত আরাবুলের বাংলায় পরিণত করেছে, দয়া করে তারা আম্বেদকরের মতন মহান ব্যক্তিত্বকে নিয়ে মিছিল না করাটাই। আম্বেদকর ইস্যুতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবিতে দেশ জুড়ে পথে নামছে বামেরাও। বিবৃতি দিয়ে 30শে ডিসেম্বর প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে বামেরা। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন অতিথিরা। আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দেবাংশু ভট্টাচার্য, রাজর্ষি লাহিড়ী বিজেপির তরফ থেকে রয়েছেন, এবং রয়েছেন সায়ন বন্দ্যোপাধ্যায় সিপিআইএম এর তরফ থেকে। প্রত্যেকেই স্বাগত জানাচ্ছি। প্রথমেই দেবাংশু, তোমার কাছে আসবো। ইতিমধ্যেই পথে নেমেছো এই ইস্যুতে। আগে থাকতেই প্রতিবাদ সংগঠিত হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। দলিত ইস্যুকে কেন্দ্র করে তাহলে জাতীয় রাজনীতিতে তোলপাড় তুলতে চাইছে তৃণমূল কংগ্রেস, তাই কি? না, দলিত ইস্যু বিষয়টা নয়, বিষয়টা হচ্ছে ভারতীয় জনতা পার্টি চিরকালই পিছিয়ে পড়া সমাজের বিরুদ্ধে। এবং এর আগের দিনও আপনাদের বিতর্কে আমরা বলেছি যে শুধুমাত্র যে পিছিয়ে পড়া জাতির বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি, সেরকম ব্যাপার নয়। এই আজকের দিনে ভারতবর্ষ অর্থনৈতিকভাবে যে পিছিয়ে পড়া মানুষ, তাদেরও আপনি দেখুন ক্রমাগত যে পেষণ করে চলেছে এই রাজনৈতিক দল। এরা সবসময় ওই হামদো হামারে দো রাজনীতি, শিল্পপতিদের এবং কিছু এগিয়ে থাকা সমাজের কোটিপতি মানুষদের নিয়ে এদের রাজনীতি। এবং আপনি ভারতবর্ষের ক্ষেত্রেও যদি দেখেন, ভারতীয় জনতা পার্টি যে যে স্টেটে ক্ষমতায় আছে, সেই স্টেটগুলোতে দলিত নির্যাতনের হার আপনারা দেখুন। মন্দিরে প্রবেশ করতে গিয়ে দলিতদেরকে গণপিটুনি দিয়ে মেরে দেওয়া হচ্ছে, অথচ এরাই বলে
হিন্দু হিন্দু ভাই ভাই, হিন্দু হিন্দু ভাই ভাই, কিন্তু দলিত হলে আর কোনো কথা নাই, দলিত হিন্দু নয়। সেই দলিত মানুষগুলো, তাদেরকে আপনি হিন্দু বলে ভোট চাইছেন, আবার সেই মানুষগুলোই যখন মন্দিরে প্রবেশ করতে যাচ্ছে আপনাদেরই দলের নেতা এসে তাদেরকে পেটাচ্ছে, সেই ভিডিও ভাইরাল হচ্ছে মধ্যপ্রদেশ থেকে উত্তরপ্রদেশ পর্যন্ত। এটা ভারতীয় জনতা পার্টির ক্যারেক্টার। আর এই যে অমিত শাহ কতটা মানে ভাবুন, আজকে যে সংবিধানের শপথ নিয়ে তারা প্রত্যেকে হয়ে আজকে কেউ স্বরাষ্ট্রমন্ত্রী, কেউ দেশের প্রধানমন্ত্রী, কেউ পার্লামেন্টে যে দাঁড়িয়ে রয়েছেন, সেই পুরো সংবিধানের ওপর আমাদের যে আজকে দেশ চলছে, সেই সংবিধানের প্রণেতাকে অপমান করছেন দাঁড়িয়ে আম্বেদকর 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 এরকমভাবে অপমান করছেন, অসম্মান করছেন এবং বলছেন এতবার যদি ভগবানের নাম নিতেন। আমাদের কাছে, আমরা যারা রাজনীতি করি, আমাদের কাছে আমরা যদি আমাদের ব্যক্তিগত জীবন মানি, ব্যক্তিগত জীবনে আমি একজন হিন্দু ধর্মাবলম্বী মানুষ এবং আমার কাছে আমার ভগবান হয়তো শিব, কৃষ্ণ, কালী, দুর্গা, কিন্তু আমি যখন আমার ব্যক্তিত্ব রাজনীতি দিয়ে বিচার করছি যে আমি একজন রাজনীতির পরিসরের মানুষ, এই আমাদের রাজনীতির পরিসরের মানুষদের কাছে কিন্তু ভগবানের নাম অবশ্যই আম্বেদকর। ভগবান অবশ্যই সেই মানুষটা যিনি এইরকম আন্দোলন করে পিছিয়ে পড়া সমাজের মানুষদের জন্য লড়াই করেছিলেন, আন্দোলন করেছিলেন এবং তারপরে সংবিধান তৈরি করার মতো গুরুত্বপূর্ণ কাজ করেছিলেন এবং যে সংবিধানের ওপর ভরসা করে আজকের দিনও দেশের একজন পিছিয়ে পড়া মানুষ মাথা উঁচু করে লড়াই করতে পারে তার অধিকারের পক্ষে, তো তাকে অপমান করবে ভারতীয় জনতা পার্টি, এটাই স্বাভাবিক। এবং এটা আজকে নয়, আপনি যদি ভারতীয় জনতা পার্টিকে বাংলার ক্ষেত্রে দেখেন, মনীষীদের অপমান করা এদের রক্তে। আপনাদের মনে আছে 2019-এর লোকসভা নির্বাচন, উত্তর কলকাতায় অমিত শাহের র্যালি এবং সেই র্যালি থেকে বিজেপির গুন্ডারা মিলে কার মূর্তি ভাঙলো? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি। তো সেই ঘটনা থেকে বিজেপির সূত্রপাত, একের পর এক ঘটনাতে তারা বিভিন্ন মনীষীদের অপমান করা, অসম্মান করা থেকে শুরু করে তাদের ইতিহাস আমরা দেখেছি। ফলে এটা রাজনীতির বিষয় নয়, তৃণমূল কংগ্রেস কোনো জাতীয় রাজনীতিতে ঝড় তুলতে চাইছে এরকম কোনো বিষয় নয়, কিন্তু আমরা সবসময় এই ভারতীয় জনতা পার্টির এই যে রাজনীতি, এই ধরনের রাজনীতি, তার বিরুদ্ধে অবস্থান করেছি চিরকাল। আমরা আজকের দিনেও সেই অবস্থানে অনড় আছি এবং এই যে অসম্মান, এই অসম্মানের হিসাবে আমাদের একমাত্র দাবি, যেটা আমরা আগেও বলেছি, হয় অমিত শাহ ওই পার্লামেন্টে দাঁড়িয়ে ক্ষমা চাইবেন প্রকাশ্যে, অথবা তিনি পদত্যাগ করবেন। কারণ সংবিধানের প্রণেতার দ্বারা তৈরি সংবিধানের শপথ গ্রহণ করে এই সংবিধান যে দেশের, সেই দেশের একজন মন্ত্রী হয়ে আপনি সেই সংবিধানের প্রণেতাকে অসম্মান করতে পারেন না। হয় গদি ছাড়ুন, না হলে ক্ষমা চান। রাজর্ষির কাছে আসবো। দেবাংশু প্লিজ একটু সঙ্গে থাকো। রাজর্ষি, দেবাংশুর বক্তব্য বি.আর. আম্বেদকর আমাদের ভগবান, তারই অপমানের অভিযোগ। রাজর্ষি, 1 নম্বর কথা, যে ভিডিওটা দেখানো হচ্ছে এটা সম্পূর্ণ একটা ক্রপড ভিডিও, কমপ্লিট ভিডিওটা দেখানো হচ্ছে না। ক্রপ ভিডিও? রাজর্ষি, একদম অ্যাবসলিউটলি কমপ্লিট ভিডিওটা দেখালে পরে পরিষ্কার বোঝা যাবে। আমি আশা করি আমাকে ডিস্টার্ব করা হবে, আমি বলার পরে আপনি বলবেন। হ্যাঁ, ইনকমপ্লিট ভিডিও, সম্পূর্ণ ভিডিওটা দেখানো হচ্ছে না, মাঝখান থেকে একটা লাইন তুলে বলা হচ্ছে অপমান করা হচ্ছে। কারা বলছে না? কংগ্রেস বলছে এবং কংগ্রেসের গর্ভ থেকে জাত তৃণমূল কংগ্রেস বলছে। 1956 থেকে 1990 এই বি.আর. আম্বেদকরকে মনে রাখার কোনো প্রয়োজনীয়তা কংগ্রেস পার্টি বা ভারতবর্ষের কোনো রাজনৈতিক দল মনে করেননি। 1990 সালে ভারতরত্ন যখন বি.আর. আম্বেদকরকে দেওয়া হয়, তাতে কংগ্রেস, তার কোনো অবদান কংগ্রেসের নেই। দ্বিতীয় কথা, কংগ্রেসের অধিবেশনে জগজীবন রাম এবং বি.আর. আম্বেদকরের জন্য দুটো আলাদা চেয়ার সরিয়ে রাখা হতো আলাদাভাবে। এই অস্পৃশ্যতা, এই অপমান সহ্য করতে না পেরে ঠিক শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যেরকম নেহরুর ক্যাবিনেট থেকে রেজিগনেশন দিয়েছিলেন, নেহরুজির ক্যাবিনেট থেকে রেজিগনেশন দিয়েছিলেন, ঠিক সেইভাবে বি.আর. আম্বেদকরও নেহরুজির ক্যাবিনেট থেকে রেজিগনেশন দেন এবং কোট আনকোট পণ্ডিত নেহরুর বক্তব্য ছিল বি.আর. আম্বেদকর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলে কিছু এসে যাবে না। উনি যে নির্বাচনগুলি লড়েন 1952 সালে, 1957 সালে, বি.আর. আম্বেদকরের স্ত্রী সাবিত্রী আম্বেদকর পরিষ্কার তার অটোবায়োগ্রাফিতে বলে যাচ্ছেন কংগ্রেস এবং কমিউনিস্ট পার্টি একত্রে মিলে কনস্পায়ার করে তাকে হারানোর সব রকম প্রচেষ্টা করেন এবং সব রকম মেশিনারি ব্যবহার করেন। আমাদের কোনো কথা নয়, এটা তার স্ত্রীর লেখা, তার বইতে। জগজীবন রামের স্ত্রী পর্যন্ত বলেছেন যে জগজীবন রামকে ইনক্লুড করার জন্য আবেদন এটা আম্বেদকর করেছিলেন গান্ধীজির কাছে। এছাড়া আম্বেদকরকে যদি পড়তে হয়,
যদি বাবা সাহেবকে পড়তে হয় তাহলে বাবা সাহেবের মাই থটস অন পাকিস্তান বইটা, আমি বইয়ের নাম বলে দিচ্ছি, যারা শুনছেন তারা যদি এটিকে পড়েন তাহলে পরে ভারতবর্ষে কংগ্রেস তাকে কি করেছে এবং ভারতীয় জনতা পার্টি, যা রাজনৈতিক পূর্বপুরুষ ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং যে সাভারকারকে দিনের পর দিন গালি দেওয়া হয় হিন্দু মহাসভার নেতা সাভারকার, তাদের সাথে বাবা সাহেবের কি সম্পর্ক ছিল এটা মাই থটস অন পাকিস্তান এবং কংগ্রেস এবং কমিউনিস্ট পার্টির স্ট্যান্ড পয়েন্ট সেই সময় রাজনৈতিক পলিটিক্যাল কমপ্লিট স্ট্যান্ডস নেকেড ওই বইটা পড়লে পড়ে। এরপরে দাঁড়িয়ে যেটা করা হচ্ছে সেটা হচ্ছে নাটক এই মুহূর্তে। যারা কোনোদিন বাবা সাহেবকে মনে রাখার প্রয়োজনীয়তা বোধ করেননি, যারা আজকে বলছেন যে অমিত শাহর র্যালিতে মনীষীদের মূর্তি ভাঙা হয়েছিল, আজ অবধি তার সিসিটিভি ফুটেজ সিসিটিভি থাকা সত্ত্বেও সেটা বেরোয়নি। ঠিক যেরকম ভাবে আলিয়া বিশ্ববিদ্যালয়ের অ্যাক্সিডেন্টের সেই সিসিটিভির ফুটেজ বেরোয়নি, গাড়ির মধ্যে বিধায়কের স্ত্রী ছিলেন বলেই কানাঘুষো শোনা যায়। তো এরকম ন্যারেটিভ তৈরি করে কংগ্রেস যে কথাগুলো আজকে তৃণমূল বলছে রাস্তায় নেমে, এই কথাগুলো কংগ্রেস মহারাষ্ট্রের নির্বাচনে বলেছিল এবং তাতে চিকড়া চুপড়া সাফ হয়ে গেছে কংগ্রেস মহারাষ্ট্র থেকে। এরপরে নতুন করে বলার কিছু নেই, এজেন্ডা নেই। এখন এজেন্ডা এই মুহূর্তে ভারতবর্ষের পূর্ব সীমান্তে দাঁড়িয়ে যে ঘটনা ঘটছে তাতে ঐক্যবদ্ধ রাজনীতি করার, কিন্তু তার থেকে দৃষ্টি ঘোরাতে হবে। রাজস্বী, তোমার কাছেই আসবো। রাজস্বী, একেবারে তোমার কথার প্রথম অংশে আসবো। ক্রপড ভিডিও, এই কথা কেন বললে তুমি? আমি তো পরিষ্কার বললাম এটা একটা ইনকমপ্লিট ভিডিও। ক্রপড অর্থাৎ ইনকমপ্লিট ভিডিও, কমপ্লিট ভিডিও নয়। কমপ্লিট যে স্পিচটা আছে সেই স্পিচ দেখালে পরে পরিষ্কার বুঝে যাবে পার্লামেন্টে দাঁড়িয়ে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী কি বলেছেন। যদি শব্দের আপত্তি থাকে তাহলে অবশ্যই আমি বলছি ক্রপড অর্থাৎ ইনকমপ্লিট ভিডিও। একটা পোর্শন তুলে এনে বলা হচ্ছে যে উনাকে অপমান করা হচ্ছে। কমপ্লিট পার্লামেন্টে অমিত শাহর ভিডিওটাকে চালান, তাহলে পরেই বোঝা যাবে কে সত্যি বলছে কে মিথ্যে বলছে। অবশ্যই আবার আলোচনায় আসবো তোমার কাছে, এবং তারই সঙ্গে তোমার নিশ্চয়ই মনে রয়েছে যেদিনকে উনি বলেন 17ই ডিসেম্বর, ঠিক তার পরের দিন অতি দ্রুত সাংবাদিক বৈঠক করতে হয় অমিত শাহকে। চাপে পড়ে কিনা তোমার কাছ থেকে জানবো। তার আগে শায়নের কাছে আসবো। শায়ন, তোমরাও রাস্তায় নামছো আগামী 30 তারিখ এই পুরো বিষয় নিয়ে, অর্থাৎ তোমরাও এই বিষয়টাকে অ্যাড্রেস করতে চাইছো, কিন্তু তারই সঙ্গে রাজস্বী যে কথা বলছে শুধুই রাজনীতির অভিযোগ করছে, কি বলবে? দেখুন, দুটো কথা। 30 তারিখ আমরা শুধুমাত্র নামছি তা নয়, এরই মধ্যে পার্লামেন্টের মধ্যে রাজ্যসভার অভ্যন্তরে জন ব্রিটাস, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, লোকসভার অভ্যন্তরে অমরারাম, সিপিআইএম এর তরফ থেকে সংবিধানের ওপর যে মূল আক্রমণ। দেখুন, বি আর আম্বেদকর সম্পর্কে যে মন্তব্য করা হচ্ছে, ব্যক্তি বি আর আম্বেদকর সম্পর্কে করা হচ্ছে শুধু তা নয়, বিষয়টা হচ্ছে বি আর আম্বেদকরকে আক্রমণ করতে গিয়ে আসলে আক্রমণটা করা হচ্ছে সংবিধানের উপর। এটা কোনো ব্যক্তি বিশেষের বিষয় নয় যে ব্যক্তি আম্বেদকরকে বলা হচ্ছে না, দ্য আইডিয়াস অফ আম্বেদকর। কোন আইডিয়া? যে আইডিয়া সংবিধানে প্রতিফলিত হচ্ছে, সামাজিক ন্যায়, সুরক্ষা, সমতা, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সমাজতান্ত্রিক বিষয়, ভারতবর্ষের পরিকাঠামো, এই সব কিছু। এতে বিজেপির গোসা লাগা খুব স্বাভাবিক। দেখুন, আমি ওই যে প্রথমেই আমরা বলছি যে এটা কোনো ব্যক্তি আম্বেদকরকে অ্যাটাক করা হচ্ছে তা তো নয়। দেখুন, এই যে বিজেপি এত কিছু বললেন, আসলে বিষয়টা কোথায়? ভারতবর্ষের সংবিধানের যে মূল ভাবনা, বিজেপির তাতে বহুদিনের আপত্তি, এবং সেজন্য এবারে বলেছিল আপকি বার 400 পার। 400 পার পেলে কি হবে? সংবিধানের যে মূল ধাঁচা, দ্য প্রিয়াম্বল অফ দ্য কনস্টিটিউশন অ্যান্ড দ্য বেসিক স্ট্রাকচার, ভারতবর্ষের সংবিধানের বেসিক স্ট্রাকচার, তাকে পাল্টাতে অনেক বেশি সুবিধা হবে। তা না পেরে এই বিজেপিরই নেতা প্রাক্তন এমপি সুব্রমণিয়াম স্বামী সুপ্রিম কোর্টে গিয়ে তড়িঘড়ি একটা মামলা করে দিলেন যে বেসিক স্ট্রাকচারকে পাল্টে দেব, সোশ্যালিজমকে বাদ দিয়ে দেব, সমাজতন্ত্রকে বাদ দিয়ে দেব, ছুড়ে ফেলে দিল। কিন্তু কথাটা অন্য জায়গাতে। দেখুন, আমরা যে সংবিধানকে মেনে চলি, এই যে আপনি কথা বলছেন শিলাদিত্য দা, আপনি যে প্রেস মিডিয়াতে চাকরি করেন, আপনি একজন সাংবাদিক, আমরা পলিটিক্যাল কর্মী, আমরা বলছি, আপনি চ্যানেল চালাচ্ছেন, এই বলার অধিকার, আপনার চ্যানেল চালানোর অধিকার, সমালোচনা করবার অধিকার, ভোট দেবার অধিকার, এমনকি অমিত শাহকে পার্লামেন্টে দাঁড়িয়ে বলবার অধিকার, এমনকি এই গোটা বিষয়টা সব আমরা যেখানে যা নিপীড়িত তারা এগিয়ে এসে মূল স্রোতে ফিরিয়ে আনবার কথা, এই সবটা
বলা রয়েছে সংবিধানে, বিজেপির কথা ওয়াননেস, একজনই থাকবে, এক দেশ এক ভোট, একজনই থাকবে, একটাই ধর্ম থাকবে, একটাই ভাষা থাকবে, একটাই কথা থাকবে, একটাই নেতা থাকবে না। ভারতবর্ষের সংবিধান, তার আইডিয়া সেটা হচ্ছে ইনক্লুসিভনেস। কিসের সেই ইনক্লুসিভনেস? ডাইভার্সিটির মধ্যে ইনক্লুসিভনেস। বিজেপি তাতে না পছন্দ। সামাজিকভাবে এতগুলো কথা বললেন। আরএসএস এর থট কি সংবিধান নিয়ে? দলিতদেরকে নিয়ে থট কি? উচ্চ বর্ণের ব্রাহ্মণ্যবাদের সপক্ষে যারা কথা বলে স্বাভাবিকভাবেই তারা দলিতদের পক্ষে থাকবে না। আমরা আগেও বলেছি, এখনো বলছি, পশ্চিমবাংলায় বসে দলিতদের ওপরে অত্যাচার এটা বোঝা সম্ভব নয়। এটা বুঝতে গেলে গোবলয়ের রাজ্যে যেতে হবে। কিন্তু একটা কথা শিলাদিত্যদা যেটা আমরা বলতে চাই, দেখুন, অমিত শাহ মানেই বিজেপি দল নয়, অমিত শাহ মানেই কেন্দ্রীয় সরকার নয়, কিন্তু যে সংবিধানকে মাথায় রেখে আমাদের দেশের প্রধানমন্ত্রী গড় করে নমস্কার করে পার্লামেন্টে ঢুকেছিলেন, আজকে আমরা দেশের মানুষের কাছে প্রশ্ন রাখছি, আমরা জানতে চাইছি, যদি অমিত শাহ দেশের সংবিধানকে অপমান করে থাকেন তার দায় বিজেপি বা নিচ্ছে কেন? অমিত শাহ ছাড়া কি মন্ত্রিত্ব নেওয়ার লোক নেই নাকি? তার মানে অমিত শাহর এই বক্তব্যকে বিজেপি এন্ডোর্স করে, বিজেপি সমর্থন করে, আরএসএস সমর্থন করে। এরা দলিত বিরোধী, এরা ধর্মনিরপেক্ষ বিরোধী, সামাজিক কাঠামো সব কিছুর বিরোধী। সেই কারণে আজকে এই বিষয়, এবং আমরা আহ্বান জানাচ্ছি যারা সমতার পক্ষে, সামাজিক ন্যায়ের পক্ষে, ধর্মনিরপেক্ষতার পক্ষে, যারা ইউনিটি ইন ডাইভার্সিটির পক্ষে, যারা সংবিধানের পক্ষে, আপনারাও আসুন। এই লড়াই কেবলমাত্র একা সিপিআইএম এর লড়াই নয়, শুধুমাত্র লেফটের লড়াই নয়, এ লড়াই দেশের সংবিধানের মূল ভাবনাকে রক্ষা করবার লড়াই। এন্ড দিস ইজ দ্য নিড অফ দ্য আওয়ার। দেশকে বাঁচাতে হবে। অভিযোগ করেছে, আমরা রাজস্বীর উত্তর নেওয়ার চেষ্টা করব। তার পাশাপাশি শুধুই রাজনীতি, এ কথা রাজস্বীর বক্তব্যে উঠে এসেছে। দেবাংশুর কাছে যাবার চেষ্টা করব। একটা বিরতির পর জনগণ মনতে সঙ্গে থাকুন। জনগণ মনতে জানিয়ে আমরা আলোচনা করছি, অর্থাৎ বি.আর. আম্বেদকর নিয়ে অমিত শাহর মন্তব্যের পরিপ্রেক্ষিতে তোলপাড় জাতীয় রাজনীতি পথে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস নেমেছে, বামেরাও পথে নামছে। এই আলোচনায় আমাদের তিন রাজনৈতিক অতিথির কাছে আবারও যাওয়ার চেষ্টা করব, কিন্তু ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন কংগ্রেস নেতা অশোক ভট্টাচার্য। অশোকদা, আপনাকেও স্বাগত জানাচ্ছি। অশোকদা, আলোচনার একেবারে শুরুর দিকে রাজস্বীর বক্তব্যে বারবার করে উঠে এসেছে, মোদ্দা কথায় কংগ্রেসের বি.আর. আম্বেদকর নিয়ে আর বক্তব্য রাখা মানায় না। এক, দ্বিতীয়ত শুধুই রাজনীতির অভিযোগ। কি বলবেন অশোকদা? প্রথম কথাটা হচ্ছে যে ডক্টর বাবা সাহেব আম্বেদকর মানে একটা কোনো ব্যক্তি নন। বি.আর. আম্বেদকর মানে একটা বিচারধারা, বি.আর. আম্বেদকর মানে একটা দর্শন, বি.আর. আম্বেদকর মানে ভারতীয় সংবিধানে বর্ণিত আর্টিকেল 14 থেকে 21 পর্যন্ত যে সমতার অধিকার, সেইটা। এখন প্রশ্নটা হচ্ছে এই জায়গাটাতে যে আরএসএস, এটা আমার কথা নয়, এখানে লুকোনো চুরানোর ব্যাপারে আরএসএস এর ঘোষিত কথা, যে ভারতবর্ষের যে সংবিধান, যে সংবিধানের প্রাণপুরুষ ডক্টর বি.আর. আম্বেদকর, সেই সংবিধান আরএসএস এর কথা অনুযায়ী, জনসংঘের কথা অনুযায়ী, সেই সংবিধানে ভারতীয় ঐতিহ্যের একদম প্রতিফলন ঘটেনি। তারা মনুস্মৃতি সংহিতাকে সংবিধান করতে চান, আরএসএস এর ঘোষিত কথা। এদের মধ্যে ঢাকঢাক গুড়গুড়ের কারণে এরা কেন এটাকে পাল্টি মারে আমার জানা নেই। এটা গেল এক নম্বর। কোন মনুস্মৃতি সংহিতা? যে মনুস্মৃতি সংহিতা ব্রাহ্মণ্যতন্ত্রের কথা বলে, যে মনুস্মৃতি সংহিতা ব্রাহ্মণ বাদ দিয়ে অন্যদের পায়ে পিষে মেরে ফেলার কথা বলে, যে মনুস্মৃতি সংহিতা নারীদের অধিকারকে হরণ করে, যে মনুস্মৃতি সংহিতা প্রকারান্তরে ধর্ষণকে, মানে ধর্ষণের যে কনসেপ্ট, সে কনসেপ্টকে অক্সিজেন দেয়। এখন এই উদ্দেশ্যে, এটা আমারও ব্যাপার নয়, ইতিহাস বলছে, এল.কে. আদবানির নেতৃত্বে বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী, তখন সংবিধান পুনর্লিখন কমিটি গঠন হয়েছিল। কমিটিতে কে ছিলেন? এল.কে. আদবানির মতন মানুষরা। কমিটিতে কে ছিলেন? গোবিন্দাচার্যের মতন মানুষরা। বেশি দূর এগোতে পারেননি, কারণ এই প্রাণভোমরায় যে দুটো শব্দ ইন্দিরা গান্ধী ইনক্লুড করেছিলেন, তার জন্য বেশি দূর এগোতে পারেননি পেরেম্বলে। এবার যে কথাটা আমি শুনছিলাম বিজেপির প্রবক্তার কথা, মানে এরা তো ব্যাপারটা হচ্ছে ওই গোয়েবেলসীয় ঢঙে প্রচার করতে কি হয়েছিল কংগ্রেসের অধিবেশনে জানা আছে। ব্যাপারটা হচ্ছে যে সংরক্ষণের যে চিন্তা, সেই সংরক্ষণের চিন্তা ভাবনাকে প্রাধান্য দিয়ে দুটি আসন সংরক্ষিত করে রাখা হয়েছিল। কার কথা বলছেন? বাবু জগজীবন রামের কথা। বাবু জগজীবন রাম এবং কংগ্রেস অবিচ্ছেদ্য অংশ। এবার যে কথাটা হচ্ছে শুনুন, ডক্টর বি.আর. আম্বেদকরের সাথে পণ্ডিত নেহেরুর রাজনৈতিক
মত, রাজনৈতিক পথের কখনো কোথাও একটা কনফ্লিক্ট হতেই পারে। সে কনফ্লিক্টটার মানে মতান্তর। মতান্তর আর মনান্তর এক জিনিস নয়। মতান্তর আর মনান্তরের মধ্যে আকাশ পাতাল তফাৎ। আমরা আবার বলতে চাইছি, ডক্টর বি.আর. আম্বেদকর সম্পর্কে অমিত শাহ যে বক্তব্যটা রেখেছেন, সেই বক্তব্যটা আসলে অমিত শাহের কোনো ব্যক্তিগত বক্তব্য নয়। মুখোশটা এদের খুলে পড়েছে, এদের হিডেন এজেন্ডাটা সামনে চলে এসেছে। যে হিডেন এজেন্ডাটা এদের জন্মলগ্ন থেকে এরা ভারতবর্ষের পবিত্র সংবিধানকে দলিত মথিত করে পায়ে মিশিয়ে দিতে চায়। যে কারণে তারা বলেছে, এটা আমার কথা নয়, আরএসএস এর ঘোষিত কথা, যে ভারত। অশোকদা প্লিজ একটু সঙ্গে থাকুন, আমি আসার চেষ্টা করবো। আমার তিন অতিথির কাছে একবার যেতেই হবে। দেবাংশু, তুমি নিশ্চয়ই শুনেছো রাজর্ষির কথা, একদম ছোট শব্দ, এটাই তোমাকে প্রশ্ন করবো, প্রত্যেকের কাছেই সংক্ষিপ্ত উত্তর নেব, অন্য বিষয়ের আলোচনায় যেতে হবে। দেবাংশু, রাজর্ষি যে কথাটা বলেছে ক্রপড ভিডিও, কি বলবে দেবাংশু? আমি 3টে পয়েন্টে উত্তর দেবো। প্রথম কথা হচ্ছে, ভারতবর্ষের মাটিতে ক্রপড ভিডিওর জনক যারা, তাদের প্রতিনিধি এসে ক্রপড ভিডিও কথাটা উচ্চারণ করছে। এর চেয়ে হাস্যকর আর কিচ্ছু হতে পারে না। এদের আইটি সেলের প্রধান অমিত মালব্য ভারতবর্ষের কোন বিরোধী নেতার ক্রপ ভিডিও ছাড়েননি? একটা বিরোধী নেতার নাম বলুন। বিট অখিলেশ যাদব, বিট রাহুল গান্ধী, বিট মমতা ব্যানার্জি, বিট অভিষেক ব্যানার্জি, একজন বিরোধী নেতার নাম বলুন যার ক্রপ ভিডিও অমিত মালব্য ছাড়েননি এবং পরে সেটার ফ্যাক্ট চেক হয়ে ভুল প্রমাণ হয়নি। নাম্বার 1। নাম্বার 2, রাজস্বীদা একটা কথা বললো, 1990 সালে আমরা ভারতরত্ন দিয়েছিলাম। তার মানে আমরা ভারতরত্ন দিয়েছিলাম বলে আমরা অসম্মানও করতে পারি, মানে এটা রাইটস আমরা পেয়ে গেছি। আমরা ভারতরত্ন দিয়েছিলাম বলে আমার নেতা অসম্মান করবে। নাম্বার 2। নাম্বার 3, একটা কথা রাজস্বীদা বললো খুব ইম্পর্টেন্ট, বলছে কংগ্রেস এই সমস্ত কথাগুলোই মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে বলেছে, আর বলার পরে ওয়াইপড আউট হয়ে গেছে, তাই কংগ্রেসের এগুলো আর কোনো বলার অধিকারই নেই। দারুণ কথা, সত্যিই সুন্দর কথা। তো আমি যদি রাজস্বীদার ওই কথাটাই বাংলাতে অ্যাপ্লাই করি একই রকমভাবে, এই বাংলাতে বিজেপি বিধানসভায় ওয়াইপড আউট হয়ে গেছে, এই বাংলায় বিজেপি লোকসভায় ওয়াইপড আউট হয়ে গেছে, তাহলে তৃণমূলের বিরুদ্ধে তারা গত 10 বছর ধরে যা যা বলছে, তাহলে তো আর একটা কথাও গত 4 জুনের পর থেকে ওদের আর বলার কথা নয়, কিন্তু ওরা কি বলছে না? তো এই কুযুক্তিগুলো ভারতীয় জনতা পার্টির এই মুহূর্তে প্রেজেন্ট করে কোনো লাভ আছে বলে আমার মনে হয় না। আর লাস্ট শুধুমাত্র একটা কথা আমি বলবো, ভারতীয় জনতা পার্টি সংবিধানের যে মূল কাঠামোয় আঘাত করতে চায়, সেই কাঠামোয় যখন যখন আঘাতের চেষ্টা হয়েছে, 400-র গল্প যেমন 240-এ নেমে এসছে, ভবিষ্যতে সেটা শুধু 40-এও নামতে পারে। দেখুন শিলাদা, প্রথম কথা হচ্ছে, হ্যাঁ, ভারতবর্ষের সংবিধান মানে আমাদের নিজস্ব সংবিধান, দেশের পতাকা মানে আমাদের নিজস্ব পতাকা, দেশের জাতীয় সঙ্গীত মানে আমাদের নিজস্ব জাতীয় সঙ্গীত। এখন এদেশের সংবিধান পাওয়ার জন্য যারা লড়াই করেছেন, যে বিপ্লবীরা আত্মত্যাগ করেছেন, প্রত্যেকের রক্তের দামের বিনিময়ে ওই সংবিধানের এক একটা পাতা পেয়েছি। কিন্তু যারা মুচলেখা দিয়েছিল ব্রিটিশদের কাছে, যারা ব্রিটিশদের সাথে কম্প্রোমাইজ করেছিল, স্বাভাবিকভাবেই তারা সংবিধানের এই গুরুত্ব এ বিষয়ে তারা তো বুঝতে পারবে না। দেখুন, কথা খুব স্পষ্ট, কথা খুব পরিষ্কার। একজন মন্ত্রী, তিনি সংবিধানে হাত রেখে শপথ গ্রহণ করে মন্ত্রী হয়েছেন, তিনি যত বড় নেতাই হন, যত বড় যেই হন, কেউ তাকে এই অধিকার দেননি যে সংবিধান প্রণেতাকে আইনসভার মধ্যে দাঁড়িয়ে তিনি এই অপমান করতে পারেন। অমিত শাহ শুড রিজাইন ফ্রম দ্য ক্যাবিনেট। এটা গোটা দেশের কথা, এটা আমাদের কথা, সংবিধান প্রেমীদের কথা। পদত্যাগের দাবি বারবার করে উঠছে। এখানে প্রেসের স্বাধীনতার কথা বলা হয়েছে। আমি 1975 ইমার্জেন্সি প্রেস স্বাধীনতার সময়টা মনে করিয়ে দিলাম সংক্ষেপে প্লিজ রাজশ্রী। এখানে আরএসএস এর অনেক কথা বলা হলো, তো আরএসএস কোন হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা কোন মেসেজের মাধ্যমে জানিয়েছে এই ঘোষিত কথা আমার জানা নেই। দ্বিতীয় কথা হচ্ছে, এখানে মনুস্মৃতির মনুসংহিতার কথা বলা হলো, অনেক কথা বলা হয়েছে। এই নিয়ে কংগ্রেসের ন্যাশনাল স্পোক্সপারসনও ন্যাশনাল চ্যানেলে ডিবেট করেছিলেন এবং তিনি একটি কথা বলেছিলেন, যত্র নারায়স্ত পূজ্যতে তত্র রমন্তে দেবতা। তো এই যত্র নারায়স্ত পূজ্যতে তত্র রমন্তে দেবতা, এই শব্দটি, এই শ্লোকটি মনুসংহিতাতেই আছে, এবং মনুসংহিতা না থাকলে পরে বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় বিধবা বিবাহ আইন আনতে পারতেন না। মনুসংহিতার উপর ভিত্তি করে বিদ্যাসাগর মশাইয়ের বিধবা বিবাহ আনা হয়েছিল। এবং আর একটা লাইন, যে সিপিএম আজ 2014 সালের পরে তাদের পার্টি অফিসে প্রথম পতাকা তোলার চেষ্টা করলো, যারা কোনোদিন জীবনে পতাকা উত্তোলনই করেনি তাদের নিজেদের পার্টি অফিসে, তারা আজকে দেশের পতাকা তাদের পতাকা বলছে। এর থেকে বড় আছে দিন আর সংসারে দুটো নেই। আর পদত্যাগের দাবির উত্তর আমি এখনো পর্যন্ত রাজশ্রীর কাছ থেকে পাইনি। অশোকদা জাস্ট এক লাইনে রাজশ্রীর বক্তব্যের উত্তর, অশোকদা জাস্ট এক লাইনে।
আমার কথা হচ্ছে সংবিধানের হত্যাকারী বিজেপি তার এবং তার অন্যতম যে সৈনিক অমিত শাহর পদত্যাগ আমাদের এক এবং অভিন্ন দাবি। অমিত শাহকে বরখাস্ত করতে হবে। যে সংবিধানের পবিত্র সংবিধানের শপথ নিয়ে মন্ত্রগুপ্তির শপথ নিয়ে মন্ত্রী হয়েছেন, সেই সংবিধানকে অপমান করার ক্ষমতা, সংবিধানের প্রণেতাকে অপমান করার ক্ষমতা এদের নেই। বৈষ্ণব জন তো তেনে কহিয়ে जो পীর পড়ায়া জানে রে, যারা পাশের মানুষটার দুঃখ বোঝে না, কথা উঠে আসছে অমিত শাহ বি.আর. আম্বেদকর নিয়ে সংসদে দাঁড়িয়ে বক্তব্যের পরিপ্রেক্ষিতে এরপর কোথায় যায় পরিস্থিতি, জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে সেদিকে আমাদের নজর থাকবে। একটা বিরতি নেব, বিরতির পর আবারও জনগণ মনতে ফেরত আসবো। জানিয়ে আলোচনায় বিজেপি সদস্যতা অভিযান আর তার মধ্যে মিঠুন চক্রবর্তীর বক্তব্য গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে। অপরদিকে ইতিমধ্যেই তথাগত রায় রাজ্য বিজেপির সভাপতিকে পার্ট টাইম বলে উল্লেখ করলেন। কেন, খোঁজার চেষ্টা করবো আলোচনা একটা বিরতির পর। সঙ্গে থাকুন। বিরতির পর জনগণ মনতে আবারও আপনাদের স্বাগত। বিজেপির সদস্য সংগ্রহ অভিযান, যা নিয়ে টার্গেট পূরণ হয়নি বলে ইতিমধ্যেই বারবার করে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে এই ইস্যু। আর তার মধ্যে মিঠুন চক্রবর্তীর গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে বক্তব্য, আর অপরদিকে তথাগত রায় পার্ট টাইম প্রেসিডেন্ট বলে উল্লেখ করেছেন সুকান্ত মজুমদারকে। কেন, আগেই প্রতিবেদন। একজনকে দেয়া হয়েছে যিনি 16 ঘন্টার বেশি সময় দিতে পারবেন না, তাও দিল্লি থেকে দেবেন। কি করতে পারে? পূর্ণ সময় সভাপতি নিয়োগ করা উচিত এবং আমার মতে সেই সভাপতি একমাত্র, আমার ব্যক্তিগত মতে, নেহাতি ব্যক্তিগত মতে, সেই সভাপতি হবার একমাত্র যোগ্য শুভেন্দু অধিকারী। কিছু কিছু জায়গায় কিছু ভোটের জন্য এটা একমাত্র কারণ এই এক আর দুজনের মধ্যে কি বলে দ্বন্দ্ব, গোষ্ঠীদ্বন্দ্ব। যেই প্রেসিডেন্ট হোক, নন কম্প্রোমাইজিং ভাবে এই সরকারের সাথে চোখে চোখ রেখে লড়াই করবে, আমরা শুধু সেটা চাই। লোকসভা ভোটে মেদিনীপুর ছেড়ে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে লড়াই করে পরাজিত হয়ে দল ও নেতৃত্বের বিরুদ্ধে প্রথম সরব হয়েছিলেন দিলীপ ঘোষ। চক্রান্ত, কাঠিবাজি, এটা রাজনীতির অঙ্গ, আমি সেভাবেই নিয়েছি। আমি পুরো পরিশ্রম করেছি, কিন্তু সফলতা আসেনি। তারপর বিজেপিতে সংক্রমণের মতো ছড়াচ্ছে দল ও নেতৃত্বের বিরুদ্ধে নেতা নেত্রীদের প্রকাশ্যে মুখ খোলা। 26শে বিধানসভা ভোটের আগে যখন শৃঙ্খলায় জোর দিতে ঘর গোছাতে ব্যস্ত রাজ্যের শাসক তৃণমূল, তখন অমিত শাহর বেঁধে দেওয়া সদস্য সংগ্রহ অভিযানের টার্গেট পূরণে ল্যাজে গোবরে অবস্থা প্রধান বিরোধী দল বিজেপির। সেই সঙ্গে দ্বন্দ্ব কাঁটাও বিঁধেছে গেরুয়া শিবিরকে। সোমবার ফের বিজেপির অস্বস্তি বাড়িয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্টে পার্ট টাইম প্রেসিডেন্ট খোঁচা দিয়েছেন তথাগত রায়। সুকান্ত মজুমদার ওদিকে রাষ্ট্রমন্ত্রীর পদ দিল্লিতে সামলাবেন আর কলকাতায় সামলাবেন, রাজ্য সভাপতির পদ সামলাবেন, এটা কি সম্ভব? আজকে পশ্চিমবঙ্গের মতন রাজ্যে রাজ্য সভাপতির, বিজেপির রাজ্য সভাপতির পদ সামলানো 24 ঘন্টা নয়, 32 ঘন্টার কাজ, 40 ঘন্টার কাজ। ওটা পার্টি বুঝবে, ওটা পার্টির নিয়ম চিন্তা ভাবনা আছে, পার্টি বুঝবে। এত বড় পার্টি, পৃথিবীর বৃহত্তম পার্টি জানে। বিজেপি বাংলা থেকে প্রত্যাখ্যাত, গোষ্ঠীদ্বন্দ্বে দীর্ণ, ওটা শীতকালে সার্কাস পার্টি চলছে ওখানে একটা। ওখানে ওর বিরুদ্ধে, ও তার বিরুদ্ধে গোষ্ঠীবাজি, এরা বাংলার শত্রু। 26-এর আগে জেরবার পরিস্থিতি কাটিয়ে বিধানসভা ভোটে বিজেপি দাগ কাটতে পারে কিনা, এখন সেদিকে নজর থাকবে রাজনৈতিক মহলের। মৌমিতা চক্রবর্তী, নান্টু হাজরার রিপোর্ট, জি 24 ঘন্টা। রাজশ্রী, প্রথমেই তোমার কাছে আসবো। কুণাল ঘোষের বক্তব্য তুমি শুনলে, শীতকালে সার্কাস পার্টি, কি বলবে রাজশ্রী? দেখুন, কুণালদার কথা তো আমরা কি অতটা গ্রাহ্য করি না। দ্বিতীয় কথা হচ্ছে, কুণালদার একটাই জিনিস মনে পড়ে, ইলেকশনের দিনকে কুণালদা উত্তর কলকাতার কোন এক ইয়ের কাছে গেছেন, সেখানে হঠাৎ করে আরেকজন বিধায়ক নাকি এসে উপস্থিত হয়ে গেছেন, বলছেন দিদি ফোন করেছিলেন, দিদি বলছেন এই কুণাল ওখানে গেছে, তুই এক্ষুনি ওখানে যা। তারপরে এই সাদা হাতি টাতি, এ সমস্ত ইঁদুর ভেনা টেনা অমুক তমুক, এর বাড়িতে লক্ষ্মী পুজোর পেঁড়া খেতে যাচ্ছে, প্রসাদ খেতে যাচ্ছে, অনেক কিছুই তো আমরা দেখেছি। তো কুণালদার এসব কথা আমাদের এতটা মানায় না। যখন আমি আপনার স্টুডিওতে এই মুহূর্তে বসে আছি, তখন আমি
2,33,27,349 পশ্চিমবঙ্গের বাঙালির মুখপাত্র হয়ে বসে আছি, যাদের ভোট 2024 সালে আমরা পেয়েছি, এবং যারা প্রথম হয়েছেন, যারা জিতেছেন, তাদের থেকে মাত্র 42 লক্ষ ভোটের তফাতে দাঁড়িয়ে আছি। এখানে 1 লক্ষ সদস্য সংগ্রহের টার্গেট এর আগে 54,000-এর তফাৎ ছিল 2019-এ, এখন সেটা 42 লক্ষে কমে গেছে, মাফ করবেন 54 লক্ষ, সেখান থেকে 42 লক্ষ। 1998 সালে, মাফ করবেন 1998-এ তৃণমূল কংগ্রেস ফর্ম হওয়ার পরে 2001-2006-এর তফাৎ কমিউনিস্ট পার্টির সঙ্গে কতটা ছিল, এবং তারপরে তাদের সরকার তৈরি করা, পশ্চিমবঙ্গের মানুষ আমাদের বিরোধী আসনে দ্বিতীয় জায়গায় বসিয়েছেন এবং দায়িত্ব সহকারে বসিয়েছেন। অন্য কাউকে অ্যাসেম্বলিতে জায়গা দেননি, লোকসভাতে জায়গা দেননি। সেখানে দাঁড়িয়ে আমরা এখানে তৃণমূলের বিরোধিতায় আছি, সেটা পরিষ্কার দিনের আলোর মতন বোঝা যাচ্ছে। আর বাকি আমাদের পার্টির ভেতরকার কি ব্যাপার, আমরা এতটাই প্রাসঙ্গিক যে এটা নিয়ে আজকে দাঁড়িয়ে পঞ্চায়েত বসিয়ে আলোচনাও করতে হচ্ছে। এটাই আমাদের কাছে সব থেকে বড় কথা, যে ময়দানে মিঠুন চক্রবর্তী বলছেন, তথাগত রায় বলছেন, আর আমরা সামনে নিয়ে আসলেই অন্য বক্তব্য চলে আসছে। রাজস্বী, আরেকবার বলুন। মিঠুন চক্রবর্তী বলছেন গোষ্ঠীদ্বন্দ্বের কথা, তথাগত রায় বলছেন যে প্রেসিডেন্ট পুরো সময় দিতে পারছেন না, আর আমরা বললেই সেটা সমালোচনার দৃষ্টিভঙ্গির দিকে চলে আসছে। সমালোচনা যদি হয় সেটাকে পজিটিভলি দেখবেন না রাজস্বী? এরকম কিছু এখনো আমাদের নজরে আসেনি। পার্টি এটা বিষয়টা দেখবে, যিনি বলেছেন তার কথা নিশ্চয়ই বিচার ভাবনা করে দেখা হবে। আর ভারতীয় জনতা পার্টি তো কারুর পৈতৃক সম্পত্তি নয়, এখানে ইলেকশনের মাধ্যমে প্রেসিডেন্ট নির্বাচিত হয়, এবং এটা একটা টানা একটা প্রক্রিয়া, একটা ক্রমবহমান প্রক্রিয়া। কেউ বছরের পর বছর কোনো পরিবার বা কোনো ব্যক্তি এখানে প্রেসিডেন্ট হয় না। তো এই বহমান যে প্রক্রিয়া আছে, সেখানে অটোমেটিক্যালি যখন হওয়ার কথা তখন ঠিকই হবে, তাই নিয়ে কোনো চিন্তা কাউকে করতে হবে না। বললাম তো যে উনার বক্তব্য উনি রেখেছেন, আমরা এরকম এখনো অবধি কিছু নজরে আসেনি। সংগঠন নিশ্চয়ই এগুলো দেখবে যে উনি যে কথাগুলো বলেছেন, এরকম কিছু হয়ে থাকলে পরে সেটা নিয়ে তদন্ত হবে, তদন্ত হয়ে সেটা তার বিচার ব্যবস্থা করা হবে। দেবাংশু, এখনো পর্যন্ত যা রাজস্বী বললো, এখনো পর্যন্ত গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ যা মিঠুন চক্রবর্তী তুলেছেন, এরকম কিছু নজরে আসেনি। যদি আসে পার্টি দেখবে। দেবাংশু, দেখুন, আমি কয়েকটা কথা বলি। প্রথম কথা হচ্ছে, এই মাত্র 42 লাখ কথাটা এত জোর দিয়ে বললো, বাবা সহজে পার্সেন্টেজ বলো না। 7% গ্যাপ তৃণমূলের সাথে তোমাদের। যে গ্যাপটা গত লোকসভায় ছিল মাত্র 3%, সেই গ্যাপটা বেড়ে এবার হয়েছে 7%। নট এ ম্যাটার অফ জোক। 7% গ্যাপটাকে ল্যান্ডস্লাইড ভিক্টরি বলা হয়। 2 নম্বর কথা, গত বিধানসভায় এই গ্যাপটা ছিল 10%। স্বাভাবিক, লোকসভার পরিপ্রেক্ষিতে আলাদা, সেখানে 2-3% মানুষ এদিক ওদিক ভোট করেন, যেটা বিধানসভায় গিয়ে আবার সেই আগের জায়গার চেয়েও বেটার হবে। 2 নম্বর কথা হচ্ছে, আপনার টিভিতে বয়ানগুলো দেখানোর পর রাজস্বীদা বলছে আমরা এরকম কিছু নজরে আসেনি। মানে মিঠুন চক্রবর্তী বলছেন, শোনা যাচ্ছে, আমরা সামনে বসে আমি শুনছি, রাজস্বীদা শুনছে, সবাই শুনছে, তারপরেও বলছে আমাদের এরকম কিছু নজরে আসেনি। এখন বিষয়টা হচ্ছে, এটা তো আজকে নয়। তথাগত রায় দিলীপ ঘোষের এগেনস্টেও বলেছিলেন, তিনি সভাপতি থাকাকালীন তাকে ফিটার মিস্ত্রি বলে আক্রমণ করেছিলেন। শুধু সেখানেই শেষ নয়, বিজেপিতে কামিনী এবং কাঞ্চনের দ্বারা দল পরিচালিত হয়, এটা তৃণমূল বলেনি, এটা বিজেপিরই আভ্যন্তরীণ তার দলের নেতারাই তাদের দলের এগেনস্টে বলেছিল। এই কামিনী কাঞ্চনের কথাকে সাপোর্ট করেছিল বিজেপির প্রাক্তন রাজ্যসভার সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়, তৃণমূলের কেউ বলেনি। নাম্বার 3, উনি বললেন ইলেকশনের মাধ্যমে আমাদের ভোট হয়। আমি সত্যি বিজেপির গঠনতন্ত্র সম্পর্কে আমার আইডিয়া নেই, এক্ষেত্রে আমি ভুলও হতে পারি, কিন্তু আমার তো মনে পড়ছে না দিলীপ ঘোষ কি ভোটে দ্বারা নির্বাচিত হয়েছিলেন সভাপতি হিসাবে, এবং রাজস্বীদা ভোট দিয়েছিলেন সেখানে। না, আমি জানি রাজস্বীদা কেন ভোট দিতে যাবে। ও আচ্ছা, আমি জানি না, অবশ্যই তার একটা আলাদা মেকানিজম আছে। আমার পার্টির বক্তব্য আমি এখানে রাখবো না। আচ্ছা ঠিক আছে, মেকানিজম আছে, মানে আমরা দেখতে পাই না, একটা ভোট হয়েছে এবং একজন উইনার সামনে চলে এসেছে, খুব ভালো কথা। এখন আমার বক্তব্য হচ্ছে, বিজেপিতে যখন আমরা প্রত্যেকে এটা জানতে পারলাম যে কেন্দ্রে সভাপতি করে দেওয়ার পর সুকান্ত মজুমদারকে রিলিজ করা হতে পারে, এটা অনেক খবরের চ্যানেলেই দেখছিলাম, এবং বিজেপির ভেতরে যে আভ্যন্তরীণ অসন্তোষটা প্রকাশ পাচ্ছে, বিজেপি কি এখন ভেতরে ইলেকশনে যাওয়ার সাহস দেখিয়েছে তাদের দলের অভ্যন্তরে? আমি জানি না কেন সেই সাহস দেখায়নি। এবং লাস্ট পয়েন্ট আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, দেখুন
রাজস্বীদা কুণালদার বক্তব্য শুনে শুরুতেই একটা কথা বললো, তৃণমূলের ওর বিরুদ্ধে বলেছিল, কুণালদা কোথায় গিয়ে বসেছিল। আমি একটা এক্সাম্পল এই 2021-এর বিধানসভার সময়ও বলেছিলাম, আমি আগেও বলেছি, আমি আবারও বলছি, তৃণমূলের সাথে বিজেপির একটা বেসিক ডিফারেন্স। সেই বেসিক ডিফারেন্সটা কি? তৃণমূল কংগ্রেস বা রাজনৈতিক দলগুলো যদি একটা ট্রেন হয়, সেই ট্রেনের কম্পার্টমেন্ট যদি বিভিন্ন নেতা নেত্রীরা হয়, আমরা যারা দূরপাল্লার ট্রেনে যাই দেখবেন S1 S2 S3 কমরা হয়, A1 A2 A3 কম্পার্টমেন্ট হয়, সেই কম্পার্টমেন্ট যদি এক একটা নেতা হয়, তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে কেন সমস্যা নেই জানেন? ধরুন S9 কোচের সাথে S10 কোচের একটা ঠোকাঠুকি লাগছে, কিন্তু তৃণমূলের ক্ষেত্রে সমস্যা নেই, কারণ এই গোটা ট্রেনের ইঞ্জিন একটাই, তার নাম মমতা ব্যানার্জি, সেটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। কিন্তু বিজেপির এই গোটা ট্রেনে বগি নেই, সব কটা ইঞ্জিন। আপনি একটা প্রথম দিকের ইঞ্জিনের নাম বলে দেখান, আপনি যেই শিলাদা এখানে বলবেন কেন বিজেপির ইঞ্জিন তো সুকান্ত মজুমদার, সাথে সাথে শুভেন্দু অধিকারী রাজস্বীদাকে ফোন করে বলবে তুমি প্রোটেস্ট করলে না কেন। যেই রাজস্বীদা বলবে শুভেন্দু অধিকারীর নাম, সাথে সাথে ওদিক থেকে দিলীপ ঘোষ এসে বলবে আমার কি সেকেন্ড চান্স আমি পেতে পারি না। তো এইভাবে বিজেপি একটা ইঞ্জিনবিহীন ট্রেন, আর ইঞ্জিনবিহীন ট্রেন যখন রাস্তায় ছোটে, সেই ট্রেন অ্যাক্সিডেন্ট হতে পারে এবং সেই ট্রেন কোনোদিনই গন্তব্যে পৌঁছতে পারে না। তাই ভারতীয় জনতা পার্টি ট্রেন নয়, একটা সার্কাস, যেটা কুণালদা বলেছে। অশোকদা, দেখুন, প্রথম কথাটা হচ্ছে এ রাজ্যে খাতায় কলমে তো বিজেপি প্রধান বিরোধী দল, এ নিয়ে তো তর্ক করে লাভ নেই। মানুষ সেই ম্যান্ডেট দিয়েছিলেন তাদের, এর আগের লোকসভাতে দিয়েছিলেন, তারপরে বিধানসভাতে দিয়েছিলেন, তারপরে ধীরে ধীরে সেটা হ্রাসমান হচ্ছে। এখন প্রশ্নটা হচ্ছে যে মানুষ যে বিশ্বাস, যে ভরসা করে বিজেপির হাতে তৃণমূল বিরোধিতার ব্যাটন তুলে দিয়েছিলেন, যত দিন যাচ্ছে বাংলার মানুষ দেখছেন যে এটা মানে অপাত্রে দান ছাড়া আর অন্য কোনো কিছু ব্যাপার নয়, অন্য কোনো কিছু ব্যাপার না, আমরা সর্বক্ষেত্রে দেখেছি। 2 নম্বর কথাটা হচ্ছে বিজেপির সদস্য সংখ্যা, আমি এর আগেও আপনার এই আলোচনায় বলেছিলাম, বিজেপি কি কর্মসূচি নিচ্ছে, মানুষের জন্য কি করছে, তৃণমূলের বিরুদ্ধে কি করছে, এইসব ধরনের দুর্নীতির বিরুদ্ধে তাদের কি অবস্থান, এগুলো আলোচ্য বিষয় হতে পারে, মানুষ তা নিয়ে আলোচনা করতে পারেন। কিন্তু বিজেপির সদস্য সংখ্যা বাড়ছে না কমছে, মিঠুন চক্রবর্তী কি বলছেন, সুকান্ত কি বলছে, শুভেন্দু কি বলছে, কালো বিজেপি ভালো না ফর্সা বিজেপি খারাপ, বেটা বিজেপি ভালো না রোগা বিজেপি খারাপ, এই নিয়ে সাধারণ মানুষের রুটি রুজি, কর্মসংস্থান কিংবা রাজনৈতিক লেনাদেনার সাথে কোনো রকম সম্পর্ক আছে বলে অন্তত ব্যক্তিগতভাবে আমি মনে করি না। 3 নম্বর কথাটা হচ্ছে এখানে ভোট টোটের কথা উঠলো। শিলাদিত্য, আপনি দীর্ঘদিনের সংবাদ মাধ্যমের মানুষ, আপনি দেখেছেন আপনার কংগ্রেসকে পছন্দ হতে পারে, কংগ্রেসকে অপছন্দ হতে পারে, আপনি কংগ্রেসের বিরুদ্ধে গালাগাল দিতে পারেন, কংগ্রেসকে ভালোবাসতে পারেন, কিন্তু সংবাদ মাধ্যমের একজন প্রতিনিধি হিসাবে আপনার নিজের চোখে, আপনি জানি না, আপনি তো অনেক কিছু কভার করেছেন, আপনি বোধহয় দেখেছেন মাত্র ক বছর আগেকার কথা, 2 বছর আগেকার কথা, যেখানে দাঁড়িয়ে আমাদের মতো পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সদস্যরা যেভাবে লোকে লাইন দিয়ে দাঁড়ায়, সেভাবে আমরা ভোটার স্লিপ নিয়ে লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম বিধান ভবনে। আমরা গিয়ে আমাদের সেখানে প্রত্যেকের মানে 2 জন প্রার্থী ছিলেন, একজন মল্লিকার্জুন খাড়গে, একজন শশী থারুর, তাদের ইলেকশন এজেন্ট ছিলেন, তারা এরকমভাবে বুথ ক্যাম্পে যেমনভাবে বসেন লোক সেভাবে বসেছিলেন, নামে টিক দিচ্ছিলেন, আমরা গিয়ে গোপন ব্যালটে ভোট দিয়েছি, সংবাদ মাধ্যম সেখানে গেছেন, সবাই সেখানে গেছে। এটাই তো গণতন্ত্র, এই গণতন্ত্র আমরা করে এসেছি, এটার জন্য মানে আলাদা কোনো মেকানিজম নয় যেটা আমাকে 5 জনের সামনে থেকে লুকিয়ে রাখতে হয়। হ্যাঁ, এক একটা রাজনৈতিক দলের এক এক রকম আভ্যন্তরীণ গণতন্ত্রের চেহারা হতেই পারে, আমি সে নিয়েও তর্কে যেতে চাই না। আমি বলতে চাইছি ভোটের কথা যখন উঠলো, আমি আমার দলের ভোটের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটার কথা বললাম। এবার যে কথাটা হচ্ছে সেটা হচ্ছে যে বিজেপির সদস্য সংখ্যা বাড়লো কি কমলো, সত্যি বলুন তো কি যায় আসে? গ্যাসের দাম বাড়লো না কমলো, মানুষের যায় আসবে। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়লো না কমলো, মানুষের যায় আসবে। সংবিধান হত্যা হচ্ছে আরএসএস বিজেপির দ্বারা, মানুষের যায় আসবে। ফিক্স করা হয়েছিল, বারবার আলোচনা 1 কোটির প্রসঙ্গে এসছে, সেই কারণেই উঠে আসছে। না, সেটা তাদের ব্যাপার, 1 কোটি না 10 কোটি। আচ্ছা, আমি আবার বলছি, তাতে কি হবে? তার থেকে বড় কথা হচ্ছে কত পরিমাণে কালো ধন, অর্থাৎ ব্ল্যাক মানি বিদেশ থেকে তারা আমদানি করতে পারে, সে নিয়ে ডিবেট হোক, সে নিয়ে তথ্য হোক, সে নিয়ে পরিসংখ্যান দিক তারা, তাই নয়? বলুন না, তাদের সদস্য সংখ্যা বাড়ছে না কমছে, আপনার আমার পেট ভাত রুটি রুজির সাথে কি সম্পর্ক ছিল? দাদা জবাব কি দেবো? শায়ন, দেখুন, প্রথম কথা হচ্ছে একটা কলেজের জীবনের কথা মনে পড়ে গেল। এই আমার এক বন্ধু, যা হয় কলেজ জীবনে, প্রেমিকার সাথে একটু ভালো সম্পর্ক ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, প্রেমিকা রাত্রিবেলা উত্তাল ঝগড়া করছে। কেন না, প্রেমিকা আমার বন্ধুকে বলছে বাড়ি ফিরে শুধু তো একটা মিস কলই দিতে বলেছিলাম, তাও দিলে না। শুধু মিসড কলেই সদস্য হওয়া যায়, তাও সদস্য সংখ্যা হচ্ছে না বলে সন্ধ্যাবেলা তা নিয়েও আলোচনা হচ্ছে। আপনি ভাবুন, এই সময়তে, ঠিক এই সান্ধ্যকালীন সময়তেই প্রচুর চ্যানেলে হয়তো শাশুড়ি বৌমার ঝগড়া হচ্ছে। চ্যানেল ঘুরিয়ে এখানে আসলেই আপনি দেখতে পাবেন সুকান্ত মজুমদার বনাম শুভেন্দু অধিকারী হচ্ছে। এবং সবচাইতে আশ্চর্যজনক বিষয়, তথাগত বাবু তিনি দীর্ঘদিনের বিজেপির নেতা,
তিনি কনফিডেন্স রাখছেন একজন প্রাক্তন তৃণমূল নেতার উপরে। এতদিন ধরে যারা বিজেপি করেছেন তিনি কনফিডেন্স রাখতে পারছেন না। একটা কথা শিলাদা আপনার চ্যানেলের মাধ্যমে আমরা গোটা বাংলার মানুষকে বলতে চাই, আজ থেকে 1 বছরের মধ্যে বিধানসভা নির্বাচনের তোড়জোড় হবে, 1.5 বছরের মধ্যে ভোট হবে, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অ্যান্টি ইনকামবেন্সি ভোট এক জায়গায় করতে হবে। এ রাজ্যের সরকারের বিরুদ্ধে যে লড়াই, এ রাজ্যের সরকারের তৃণমূল কংগ্রেসকে উৎখাত করতে হবে। কিন্তু এই বিজেপি উৎখাত করবে? এই বিজেপি অমিত শাহ সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা দিল, ধেড়িয়ে দিল। অমিত শাহ বিধানসভায় বললেন 200+, রাজ্য বিজেপি ধেড়িয়ে দিল। অমিত শাহ বললেন লোকসভায় কত চললে 30+, বিজেপি ধেড়িয়ে দিল। কথা হচ্ছে এ বিজেপিকে দিয়ে হবে না, তুমসে না হো পায়েগা বেটা। এদেরকে যতবার করে ভোট দেবেন এরা শুধুমাত্র বিরোধী দলের জায়গাটা নিয়ে গিয়ে বসে থাকবে আর মুখে বলবে তৃণমূলের বিরুদ্ধে আমরা লড়ছি। আর অন্যদিকে তৃণমূলের বিরুদ্ধে এত অভিযোগ, এত দুর্নীতির অভিযোগ, এতগুলো মামলা, প্রত্যেক কটা মামলা ইডি সিবিআই আবার ধেড়াবে, তারা বেরিয়ে আসবে। হয়তো বলা যায় না 2026 সালে পার্থ চ্যাটার্জিও হয়তো কন্টেস্ট করবেন, তার জন্য হয়তো অর্পিতা ম্যাডাম প্রচারেও বেরোবেন। আর বিজেপির নেতারা তখনও বলবেন দেখো আমরা তৃণমূলের চুরির বিরুদ্ধে কিভাবে লড়াই করেছি। আসলে এই বিজেপি বিরোধী যে শাসক তৃণমূলকে ক্ষমতায় থাকতে বকলমে সাহায্য করছে, শুধু তাই নয়, ধর্মীয় আঙ্গিকেও বিভিন্ন রকমের ধর্মীয় হানাহানি লাগিয়ে দিয়ে বাংলার মানুষকে হিন্দু মুসলমানে ভাগ করবার চেষ্টা করছে এবং একদল শাসক একদল বিরোধী থাকবার চেষ্টা করছে। এ বিজেপি দিয়ে হতে পারে না। আমরা বাংলার মানুষকে বলছি চোখ খুলে তাকিয়ে দেখুন। আপনারা ভরসা করেছিলেন বিজেপিকে, আপনারা ভেবেছিলেন এদেরকে কিছুদিনের জন্য টেস্ট করে দেখব, এরা রাজ্যের তৃণমূলকে উৎখাত করতে পারবে। ভুল প্রমাণিত হচ্ছে। আপনার ধারণা, আপনার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। এ বিজেপি পারবে না। নিজেদের মধ্যে আভ্যন্তরীণ দ্বন্দ্ব, আভ্যন্তরীণ কোন্দল, যে যার ব্যক্তি স্বার্থ, তাতে এত বেশি মাতামাতি করতে এরা মেতে গেছে, যার ফলে রাজ্য সরকারের এত বড় দুর্নীতির বিরুদ্ধেও রাজ্যের প্রধান বিরোধী দল, সে প্রধান বিরোধী দলের কোনো ভূমিকা নেই। আরজি করের ঘটনা আরো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। কি করলো রাজ্যের বিরোধী দল? আমরা করেছি, রাজ্যের সাধারণ মানুষ করেছেন। আমরা করেছিও বলছি না, আমরা বলছি রাজ্যের সাধারণ মানুষ করেছেন, এই রাজ্যের মা বোনেরা করেছেন, আমার মা কাকিমারা করেছেন। আমরা স্যালুট জানাই, আমরা সাথে ছিলাম, আমরা ক্রেডিট নিতে যাইনি। কিন্তু এই রাজ্যের বিরোধী দল অভিযোগ এবং বক্তব্য একটু রাজশ্রীর কাছে যাই প্লিজ। শায়ন প্লিজ রাজশ্রীর কাছে। রাজশ্রী, দেবাংশুর বক্তব্য একেবারে শেষের অংশটা যদি ধরি, অর্থাৎ ইঞ্জিনবিহীন ট্রেন। অশোকদার বক্তব্য, বিজেপি সদস্য সংগ্রহ অভিযান কি হলো না, জেনে কি হবে, বলে কি হবে। আর শায়নের তো একাধিক অভিযোগ, যার মধ্যে সেটিং তত্ত্ব রয়েছে এবং যার মধ্যে রয়েছে বারবার করে যে অভিযোগ করছে সুকান্ত মজুমদার বনাম শুভেন্দু অধিকারী। কেন উঠে আসছে রাজশ্রী? আমি জানি না সুকান্ত মজুমদার বনাম শুভেন্দু অধিকারী এ সমস্ত এই গল্পগুলো কোথার থেকে পাওয়া যায়। তো যাই হোক, তন্ময় ভট্টাচার্যের সাসপেনশন একবার তোলা হচ্ছে, আবার সাসপেন্ড করা হচ্ছে, একবার তোলা হচ্ছে, একবার সাসপেন্ড করা হচ্ছে। দক্ষিণ 24 পরগনার জেলা সম্মেলন কমিউনিস্ট পার্টির 65 জন জেলা কমিটির থেকে নাম প্রত্যাহার। সুজন চক্রবর্তীর স্ত্রীও তার নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন। তো কমিউনিস্ট পার্টির এই আভ্যন্তরীণ দ্বন্দ্বগুলো কোথায় আসে না আসে আমাদের জানা নেই। কেউ হয়তো আপনারা দেখান না বা হয়তো খবর পান না, তাই জন্য দেখাতে পারেন না। কোনো এক যুবনেতার কারণে ঘটনাটি ঘটেছে। তো কংগ্রেস এখানে বলল ভোট করেছে, কত সুন্দরভাবে একটুখানি বলে দিই, তন্ময় ভট্টাচার্যের প্রসঙ্গে যা উঠে এসেছিল যে অভিযোগ, সেই খবর আমরা দেখিয়েছিলাম এবং তারপর প্রত্যাহার করা হয়েছে। আমি সেটা বলিনি, খবরও কিন্তু আমরা দেখিয়েছিলাম। আমি দক্ষিণ কলকাতা জেলা সম্মেলনের কথাটা বলেছি। লেট মি তুমি প্লিজ শুনে নাও। খবর যেটা হয় সেই খবরটা আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা সম্প্রসারিত করি, সেটা অবশ্যই করা হয়েছে। এবার আমরা বিজেপির পরিপ্রেক্ষিতে যা আলোচনা করছি, পার্টিকুলারলি ইঞ্জিনবিহীন ট্রেনের কথা বলা হলো। খুব সুন্দর, ভারতবর্ষের মানুষ দেখছে এত সুন্দর ইঞ্জিনবিহীন ট্রেন, যে ইঞ্জিনবিহীন ট্রেনরা কি কেন্দ্রে সরকার চালাচ্ছে এবং বিভিন্ন রাজ্যে সরকার চালাচ্ছে। যাই হোক, ইঞ্জিনবিহীন ট্রেন খুব ভালো কথা, কিন্তু এই দেশে বিভিন্ন রাজ্যে কংগ্রেসও সরকার চালাচ্ছে, বিজেপিও সরকার চালাচ্ছে, কিন্তু ইঞ্জিন সমেত ট্রেন, এমন রাজধানী আর বুলেট ট্রেনের সুপারফাস্ট ইঞ্জিন কোন রাজ্য সরকারের একেবারে আলু পটল থেকে নিয়ে সরকারি চাকরি থেকে আরম্ভ করে প্রতিটা জিনিসে দুর্নীতি, মানে চারানা পয়সা হলেও তাতে দুর্নীতি, এরকম কোন রাজ্যের কোন সরকারে কোথাও দেখতে পাওয়া যায় না। যে চুরি করা চাকরিকে বৈধ করার জন্য বিধানসভায় বিল পেশ করা হচ্ছে, এমন কোন রাজ্যে
রাজ্যের কোনো সরকার, কি কংগ্রেসের সরকার, কি বিজেপির সরকার বা অন্য কারোর সরকার থাকুক, কোথাও দেখতে পাওয়া যায় না। আজ যখন কমিউনিস্ট পার্টি বলছে তোমরা কি করছো, তোমরা তো রাজ্যে প্রধান বিরোধী দল, তোমরা এই অভিযোগগুলো তুলছো, তোমরা কি করছো সেই জায়গায় দাঁড়িয়ে? একই সঙ্গে প্রশ্ন থাকবে, সায়ন যেটা বলছে সেটিং এর তত্ত্বের অভিযোগ করছে, তারই বা উত্তর কি তাহলে রাজস্বী? সায়ন যা যে সেটিং এর তত্ত্বের কথা বলছেন, যে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে তৃণমূলের সঙ্গে সেটিং, যে ইডি কেরালায় পিন্নারাই বিজয়নের সরকারের বিভিন্ন তদন্ত করছে, যেখানে দাঁড়িয়ে 80টা আনডিসক্লোজড অ্যাকাউন্ট কমিউনিস্ট পার্টির খুঁজে পাওয়া গেছে এবং বৃন্দা কারাট একটি জবাবও দিতে পারেননি যে প্রশ্নগুলোর, এবং যেখানে দাঁড়িয়ে বিদেশ থেকে টাকা অবধি এসেছে সেই ট্রেলিং এর মধ্যে পাওয়া গেছে, তাহলে পরে বলতে হবে রাজস্বী রাজ্যের প্রসঙ্গে এসো, মিঠুন চক্রবর্তী তথাগত রায় এই প্রসঙ্গক্রমে এসো প্লিজ। তাহলে এই আমি তো সেটাই বলছি তো, যে সেটিং তত্ত্বের যে কথা বলছে, যারা দিল্লিতে বসে ইন্ডিজোটের মধ্যে সিপিএম, তৃণমূল আর কংগ্রেস একসাথে বিরিয়ানি ভাগ করে খাচ্ছে, তারা বলছে আমাদের সাথে নাকি সেটিং। তাহলে পরে ইন্ডিজোটে তারা কি করছে? তাহলে সীতারাম, আচ্ছা রাজস্বী একটা প্রসঙ্গে জবাব দাও তো, তথাগত রায় এর আগেও কামিনী কাঞ্চনের কথা বলেছিলেন, দেবাংশু যে কথাটা কার্যত মনে করিয়ে দিল, এবং এখনো তিনি সুকান্ত মজুমদার দিল্লিতে রয়েছেন, অর্থাৎ এখানে প্রেসিডেন্ট পদ কি করে সামলাবেন রাজ্যের দিকে, এই কথাগুলো কেনই বা উঠে আসবে রাজস্বী? সীতারাম ইয়েচুরি মারা গেছেন, তাকে নিয়ে টানা হয়েছে। বিআর আম্বেদকরকে নিয়ে যদি আপনারা পার্লামেন্টে আপনারা কেন প্রশ্ন তুলছেন? আমরা কোথায় করেছেন তো আপনারা অপমান। অমিত শাহ করেছে সবাই জানে, কোন চেয়ার দেননি তাকে মন্ত্রিসভা থেকে, তাকে বেরিয়ে যেতে বাধ্য করেছেন। দিনের পর দিন মাই থটস অন পাকিস্তানের মধ্যে পরিষ্কার ভাষায় বলে গেছেন, অমিত শাহ কি বলেছে তাকে বিশ্বাস করব না, তাকে বিশ্বাস করব না। তার মানে কংগ্রেসকে ফলো করো তোমরা? আরে আপনাদেরকে কংগ্রেসকে ফলো করো, আপনাদেরকে বলেছে, কংগ্রেসকে ফলো করো তোমরা, কে বলো? এই আলোচনাটা ভারতীয় জনতা পার্টির সদস্যপদ থেকে হুট করে পাকিস্তানে চলে গেছে, অনেক কিলোমিটার দূরে। যাই হোক, পাকিস্তান থেকে আবার যদি কলকাতা সল্টলেকে আমরা ফিরি, তাহলে 3-4টে পয়েন্ট। প্রথম কথা হচ্ছে, দেখুন আমাদের না এইটা খুব ভালো জিনিস, আমাদের জন্য খুব ভালো, তৃণমূলের জন্য। কেন ভালো বলুন তো? সিপিএম দাবি করে আমাদের সাথে বিজেপির সেটিং, বিজেপি দাবি করে আমাদের সাথে সিপিএম এর সেটিং, এরা সবাই মনে করে আমাদের সাথে প্রত্যেকের সেটিং আছে, কিন্তু ভোটের দিন দেখা যায় আমাদের সাথে পাবলিকের একটা সেটিং হয়ে গেছে। তো এইটা চলতে থাকবে এই সিনারিওটা। নাম্বার 2, সিবিআই ইডিকে এখানে অকর্মণ্য করে রাখা হয়েছে ইত্যাদি বলে সায়ন অনেকগুলো কথা বললো, কয়েকটা এক্সাম্পল রাজস্বীদা দিয়েছে। আপনি কেরালার কংগ্রেসের যে কোনো নেতার বক্তব্য তুলে চালান শিলাদা, ওই কেরালার কংগ্রেস নেতাদের কি বক্তব্য, এখানে সায়ন যে কথা বলছে সে কথা, যে সিপিএম এর সাথে বিজেপির সেটিং। তাই সোনা পাচার থেকে শুরু করে বিরিয়ানির বাক্সে মশলা বন্ড কেলেঙ্কারি থেকে শুরু করে আনডিসক্লোজড অ্যাকাউন্ট থেকে শুরু করে কোনো ইস্যুতে সিপিএম এর বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয় না ভারতীয় জনতা পার্টি। এটা কে অভিযোগ করছে? তৃণমূল নয়, কেরালার কংগ্রেসের পার্টি। তো কেরালায় কংগ্রেস যে কথা বলছে তৃতীয় দল হিসাবে, বাংলায় সিপিএম ওই কথাটা বলছে তৃতীয় দল হিসাবে, কথার মধ্যে কোনো ভাষ্যের ডিফারেন্স নেই। আর বাকি রইল বাইনারির কথা। আপনি উত্তরপ্রদেশে যান তো, উত্তরপ্রদেশে বাইনারি কাদের মধ্যে? স্বাভাবিকভাবেই বিজেপি আর সমাজবাদী পার্টির মধ্যে। মায়াবতীর সেখানে কোনো স্পেস নেই। মায়াবতী যদি নিজের যোগ্যতা অর্জন করতে পারে তাহলে সেখানে তৃতীয় দল। কেরালা না, উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশে মায়াবতীর কথা বলছি আমি, কেরালায় কংগ্রেসের কথা বলছি, আমি বিজেপির কথা বলেছি কেরালায়। আমাদের বক্তব্য হচ্ছে যে সেই জায়গা থেকে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মাটিতে এই যে দেখুন, আমার কথাটা খুব স্পষ্ট, আমি মানে অভিযোগ করছি দুটো, আমি কথা জাস্ট বলে শেষ করব, লাস্টে কুকুর দিয়ে একটা কথা বলে আমি যা শেষ করব, যে আমরা অভিযোগ করছি এবং সেই অভিযোগের যদি সারবত্তা না থাকে তাহলে ফাইনালি সিবিআইডি কিছু খুঁজে পাবেন, এটাই স্বাভাবিক। সেই খুঁজে না পাওয়াটাকে সেটিং বলে যারা চালাতে চায়, পাবলিক তাদেরকে শূন্য করেছে, আবার করবে। এবং নাম্বার 2, শিলাদা, রাস্তা দিয়ে আমরা 2 বন্ধু যাচ্ছি, আর একটা পাড়ার কুকুর আছে, রাত্রি 11টা বেজে গেছে, কুকুরটা আমাকে দেখে চিৎকার করছে না আমার পাশের বন্ধুটাকে দেখে চিৎকার করছে। পরের দিন খবর পেলাম, মানে সবাই জানতে পারলো পাড়ার, যে আমি কুকুরটাকে রোজ বিস্কুট খাওয়াই, তাই আমায় দেখলে ল্যাজ নাড়ছে, কিন্তু আমার বন্ধুটা রোজ কুকুরটা গেলেই কুকুরটাকে মারধর করে, সেই জন্য কুকুরটার সাথে তার শত্রুতা আছে, সেই কারণে কুকুরটা তাকে দেখলেই ঘেউ ঘেউ করছে। এখন আপনি আমাকে বলুন, এই কুকুর আমার বন্ধুকে দেখে ঘেউ ঘেউ করছে, আমায় দেখলে ল্যাজ নাড়াচ্ছে, তাহলে কার সাথে কুকুরটা সেটিং আছে? আপনি বলুন, ভারতীয় জনতা পার্টির যে এজেন্সিগুলো যেগুলোকে লেলিয়ে দিয়েছেন, আমরা এই প্রসঙ্গে আমরা প্রাণী হিসেবে তার প্রতি প্রেম ভালোবাসা থাকবে, কিন্তু এর সঙ্গে রাজনীতি বা তার দলকে আমরা যোগ করার কোনো রকম চেষ্টার মধ্যে থাকবো না। আলোচনায় আসবো অশোকদার কাছে, কিন্তু শঙ্কর ঘোষ বিজেপি বিধায়ক, তিনি ঠিক কি বলেছেন শোনাবো শঙ্কর ঘোষের বক্তব্য। আমরা যারা রাজনৈতিক কর্মী, আমরা কে কি মন্তব্য করছে এইটা গালে হাত দিয়ে না শুনে আমাদের উচিত সংগঠনের বুথের অভ্যন্তরে যে মানুষরা আছে তাদের যন্ত্রণা নিয়ে কাজ করা। আমি অন্তত ব্যক্তিগতভাবে তাই চেষ্টা করি। ব্যক্তির অস্তিত্ব থেকেও
দলের রাজনৈতিক অস্তিত্বকে রক্ষা করার কাজ, সেটা হচ্ছে প্রাথমিক কর্তব্য। ভারতীয় জনতা পার্টি তাদেরকে এটা শেখানো হয় যে নেশন ফার্স্ট, তারপরে অর্গানাইজেশন, আর হচ্ছে ব্যক্তি হচ্ছে লাস্ট। এই কাজের মধ্যে যে থাকবে সে টিকে থাকবে, এই কাজের বাইরে যে চলে যাবে সে সংগঠন বা বৃহত্তর পরিপ্রেক্ষিতে রাজনীতির থেকে সে অদৃশ্য হয়ে যাবে। খুব সংক্ষেপে প্রতিক্রিয়া নেব। অশোক দা, ব্যক্তি পরে নেশন আগে, কি বলবেন? সে তো আমাদের কথা, সে ওদের কথা কোথা থেকে আসলো? আমাদের কথাটা হচ্ছে খুব স্পষ্ট জায়গায়। শিলাদিত্য, আপনাকে খুব স্পষ্টভাবে বলছি, রোগা বিজেপি, মোটা বিজেপি, বেটে বিজেপি, বাদামি বিজেপি, সুকান্তের বিজেপি, শুভেন্দুর বিজেপি, তথাগতর বিজেপি, আমাদের কাছে কিচ্ছু ব্যাপার নয়। আমাদের কাছে বিজেপির সাথে ইডিওলজিক্যাল ব্যাটল, আরএসএস, বিজেপি, সংঘ পরিবারের যে নীতি, যে বিচারধারা, তার বিরুদ্ধে আমাদের লড়াই। বাদ বাকি এই যে শঙ্করদা যেটা বলছিল, শঙ্কর ঘোষের বক্তব্য শুনছিলাম, অগ্নিমিত্রা পল যা বলছিল, শফিক ভট্টাচার্য, রাজর্ষি, এই উত্তর রাজর্ষি দিতে পারবে, রাজর্ষি দিতে পারবে, তার আগায় কাটবে। খুব সংক্ষেপে নেশন ফার্স্ট, ব্যক্তি পরে। শায়ন, খুব সংক্ষেপে। মুখপাত্র এই তো স্বাভাবিক কথা, আমরাও বলছি দেশ আগে, এ নিয়ে কোনো কম্প্রোমাইজ হওয়ার জায়গা নেই। দেশ আগে, দেশের সংবিধান আগে, দেশের সংবিধান প্রণেতা আগে, বি.আর. আম্বেদকর আগে, বাকি সমস্ত কিছু পরে। বি.আর. আম্বেদকরকে যারা অপমান করেছেন তার রেজিগনেশন আমরা দাবি করছি, প্রথমেও বলেছি, এখনো বলছি। রাজর্ষি, কংগ্রেসের মুখপাত্র যে রোগা, মোটা ইত্যাদি বডি শেমিং করলেন, এটাই হচ্ছে তার প্রমাণ। আম্বেদকরকে তারা যে জায়গাটা দিতে চাননি, যে চেয়ারটা দিতে চাননি, এটাই কংগ্রেসের মানসিকতায় বডি শেমিং। ন্যাশনাল টেলিভিশনে দাঁড়িয়েও একাধিক কংগ্রেসের মুখপাত্র করেন এবং সেটাই হচ্ছে তাদের ডিএনএ। এবং তৃণমূল কংগ্রেস তাই একই ভাষায় কথা বলবে, এ নিয়ে কোনো ব্যাপার নেই। আর যারা 18 টুকরো করে দেশকে স্বাধীনতা দিতে চেয়েছিল, গঙ্গাধর অধিকারী থিসিস যাদের অফিসিয়াল ডিক্লারেশন ছিল, তারা আজকে দেশের কথা বলছে। যারা বলেছিল কান মে বিড়ি মুহ মে পান লড়কে লেঙ্গে, পাকিস্তানকে সমর্থন করেছিল, পাকিস্তান মানতে হবে, রাজ্য বিজেপি গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে এক লাইন, রাজর্ষি এক লাইন, এই প্রসঙ্গে রাজর্ষি এক লাইন। শিলাদা, এতদিন আমাদের নামে অভিযোগ ছিল নেশন ফার্স্ট, এটা আমাদের বক্তব্য ছিল। এর আগে কোনো একটা বক্তব্য কোনো দল দেখাতে পারবে না। নেশন ফার্স্ট, পার্টি নেক্সট, সেলফ লাস্ট, এই বক্তব্য কোনো পার্টি। শায়ন, আমি জানি তুমি বলতে চাইছো, কিন্তু সময় সংক্ষিপ্ত, কারোর কাছেই আর যাওয়া সম্ভব নয়। সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। দুটি বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম, একটা দেশের প্রেক্ষাপটে বা জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে, আর একটা রাজ্যের প্রেক্ষাপটে। মূলত কোন দিকে যায় সেদিকে আমাদেরও নজর থাকবে। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। জনগণমন আজকের মতো এ পর্যন্তই। নিচ্ছি ছোট্ট একটা বিরতি। অন্যান্য খবরের জন্য চোখ রাখুন জি 24 ঘন্টায়, সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।